রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ভবন ধস, সড়ক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি বেড়ে ৬৯, আহত শতাধিক, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ ঘোষণা। শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে ট্রাম্পের আলটিমেটাম, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত আরও ৬৫ ফিলিস্তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পরও কঠোর অবস্থানে ইরান, কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান, জানালেন আরাকচি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ প্রস্তাব প্রধান উপদেষ্টার, প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান, অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এবার শুনবেন বিস্তারিত। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় অন্যতম ফিলিপিন্স। ভূমিকম্প আর টাইফুন যেন নিত্যসঙ্গী এই দ্বীপরাষ্ট্রে। এর মধ্যেই আবারও কেঁপে উঠল দেশটির মধ্য উপকূল। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টার দিকে বোগো শহরের উত্তর পূর্বে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে বাড়ির বাইরে বের হয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পের প্রভাবে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলক্যানোলজি জানায়, স্থানীয় ফল্টের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়েছে। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি হলেও 2 ঘন্টা পর্যবেক্ষণের পর তা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বোগো শহরে। আহতদের চিকিৎসায় হাসপাতালের বাইরে খোলা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। সেবু প্রাদেশিক সরকার জানিয়েছে, বান্তায়ান দ্বীপের কাছে একটি বাণিজ্যিক ভবন ও স্কুল ধসে পড়েছে। বেশ কিছু গ্রামের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনও অজানা। ভূমিকম্পের পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের ভিতর বেশ কয়েকজন প্রাণ হারান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহে গিয়ে। আগ্রাসন চলে দেইর আল বালাতেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় শান্তি পরিকল্পনার 20 দফা বিষয়ে জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই ভয়াবহ হবে। এর আগে গাজায় তাৎক্ষণিক যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা পেশ করে হোয়াইট হাউস। তাতে যুদ্ধবিরতি, হামাসের হাতে জিম্মিদের বিনিময়, ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কথা উল্লেখ রয়েছে। শুধু ট্রাম্প নয়, হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানানো। বলেন, হামাস যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে ইসরায়েল যে কোনো উপায়ে জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনবে। এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বসে গাজায় গণহত্যামূলক যুদ্ধ থামাতে 20 দফা পরিকল্পনা উন্মোচনের কয়েক ঘন্টার মধ্যেই সুর পাল্টেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা তার নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে, কারণ এ পরিকল্পনায় ইসরায়েলিদের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এছাড়া হামাস নিরস্ত্র হওয়া এবং অস্ত্র হস্তান্তর করতে রাজি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। নরবরে যুদ্ধবন্ধের চেষ্টার মাঝেও প্রিয়জনকে ফিরে পাবার আশায় ইসরায়েলি জিম্মিদের সেনারা। মঙ্গলবার তেল আবিবের রাস্তায় জিম্মিদের পরিবারের সঙ্গে জড়ো হন ইসরায়েলি যুদ্ধরত সেনাদের অভিভাবকও। প্ল্যাকার্ড, ব্যানার হাতে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত বন্ধের দাবি জানান তারা। বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত। সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘের নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছিল। ইউরোপীয় কর্মকর্তা
কর্মকর্তারাও তা স্বীকার করেছেন, কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেওয়ায় সমঝোতা সম্ভব হয়নি। একই সুরে কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিদেশি অবরোধ বা চাপ সত্ত্বেও ইরান মাথা নত করবে না। নিষেধাজ্ঞা যতই আসুক, নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যে কোনো লক্ষ্য পূরণ সম্ভব বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। একই দিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এ সময় আল আরাজি স্পষ্ট করে বলেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির দুই নেতা। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত, আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. Pursue accountability and restorative justice. Dismantle the narco-economy and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে $৯৬ মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $৬০ মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $৩৬ মিলিয়ন।